আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ এবং এর উদাহরণ সহ আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত কন্ডিশনাল সেন্টেন্স ইফ সম্পর্কে জানব। ইফ বা কন্ডিশনাল সেন্টেন্স খুব একটা গুরুত্বপূর্ণ বাক্যের স্ট্রাকচার, যেটা প্রায় স্পিকিং হোক রিটেনে হোক ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ কন্ডিশন বা শর্ত বোঝালেই মূলত ইফ বা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার হয়। কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝানো হয়? যেমন যে সকল বাক্যে একটি শর্ত আরোপিত থাকে, যা পূরণ করলে অন্য একটি কাজ সম্পূর্ণ হতো বা হবে বা হয়, এরূপ বাক্যগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য বলে। অর্থাৎ কোনো একটা শর্ত বোঝাতে গেলে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। কন্ডিশনাল মূলত 4 ধরনের হয়ে থাকে, যেমন জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সর্বপ্রথম যে ব্যবহারটি হয়ে থাকে তা হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা বাক্য থাকে, একটা আরেকটার উপর নির্ভরশীল। ঠিক একই রকম জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটি হয়ে থাকে ইফ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তবে এখানে বলে রাখা ভালো জিরো কন্ডিশনাল বলতে কি বোঝানো হয়। অর্থাৎ একটা শর্ত সাথে আরেকটা শর্ত এখানে নির্ভর করে। যেমন যদি একটা শর্ত পূরণ হয় আরেকটা শর্ত অটোমেটিক হয়ে যাবে। যদি উদাহরণ আনি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ইফ দ্য আইস ইজ হিটেড, যদি বরফকে গরম করা হয়, ইট টার্নস ইনটু ওয়াটার, এটা পানিতে রূপ ধারণ করবে। যদি খেয়াল করেন খুব সহজেই বুঝতে পারবেন যে বরফ যদি গরম করা হয় সেই অবশ্যই পানিতে পরিণত হবে। অর্থাৎ একটা কাজ ঘটলে আরেকটা অটোমেটিক হবে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। তবে ইফ বাক্যের মাঝেও বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে, এই জিনিসটাও মনে রাখতে হবে। এরপরে হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটি হয়ে থাকে সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অথবা এর উল্টোটাও হতে পারে, যেমন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স মূলত বলতে বোঝানো হয় একটা করলে আরেকটা হতেও পারে অথবা নাও হতে পারে। যেমন উদাহরণ যদি আনা হয় তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। ইফ হি কামস আই শেল গো, সে যদি আসে আমি যাব। অর্থাৎ সে যদি আসে আমি যেতেও পারি, নাও যেতে পারি, এরকম অর্থ বা কন্ডিশনাল বলতে ফার্স্ট কন্ডিশনালটি ব্যবহার হয়ে থাকে। যদি আরও উদাহরণ আনি, যেমন হি উইল ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যাবে, ইফ ইউ প্লে ইন দ্য রেন, তুমি যদি বৃষ্টিতে খেলো। অর্থাৎ তোমার ঠান্ডা লেগে যাবে যদি তুমি বৃষ্টিতে খেলাধুলা করো। অথবা দ্য প্লেন উইল টেক অফ, যে প্লেন অবতরণ করবে, ইফ দেয়ার ইজ নো ফগ, যদি না কোনো কুয়াশা না থাকে। অর্থাৎ কুয়াশা না থাকলে প্লেন ল্যান্ড করবে বা অবতরণ করবে। এরকম অর্থ প্রকাশ করতে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। এরপরে আসুন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝানো হয় সেটাকে বুঝতে হবে। ভবিষ্যৎ ঘটনার উল্লেখ থাকে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা পূরণ হওয়া অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম। অর্থাৎ ভবিষ্যৎ কিছু একটা বোঝাবে কিন্তু সেটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটি হয়ে থাকে। যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ফার্স্ট ফ্রম প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ
ভার্বের বেস ফর্ম, অথবা স্ট্রাকচারটা পরিবর্তন হতে পারে, যেরকম বাক্যের মাঝেও ইফ ব্যবহার হতে পারে। যেমন সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যদি উদাহরণ নিয়ে আসি তাহলে জিনিসটা বুঝতে পারেন খুব সহজেই। যেমন ইফ হি কেম, সে যদি আসতো, আই উড গো, আমি যেতাম। অর্থাৎ সে যদি অতীতে আসতো তাহলে আমি তখন যেতাম। অথবা এক্ষেত্রে একটা নিয়ম এখানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়, যেমন ইফ ক্লোজের সাবজেক্টের পর ওয়ার ভার্ব ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ কখনো যদি বি ভার্ব ব্যবহার হয়ে প্রয়োজন হয়, যেরকম ওয়াজ ওয়ার, সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে সবসময় ওয়ার ভার্বটি ব্যবহার হয়ে থাকে। যেমন ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উঠতাম। নিয়ম অনুযায়ী আইয়ের পরে সবসময় ওয়াজ বসবে, তবে কন্ডিশনাল নিয়মের ক্ষেত্রে অর্থাৎ ইফ যদি থাকে, সাবজেক্ট যদি আই থাকে, তারপরে যদি ওয়াজ ব্যবহারের নিয়ম থাকে, কিন্তু ইফের কারণে এখানে সর্বদাই ওয়ার ব্যবহার হয়ে থাকবে। এ হলো আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। এখন আমরা সর্বশেষ অর্থাৎ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানব। যেমন যে শর্ত আরোপিত থাকে তা সম্পূর্ণ হতে পারে না, কারণ এই ক্লোজের কাজ বাস্তবে সংগঠিত হয় নাই। অর্থাৎ থার্ড কন্ডিশনাল বলতে এরকম এক শর্তকে বোঝায় যে শর্ত অনেক অতীতে এবং যে শর্তের কোনো ভিত্তি নাই, যে শর্ত কখনো পালন হতে পারে না, বা যে শর্ত কখনোই পূরণ হতে পারে না। এক্ষেত্রে এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটি ব্যবহার হয়ে থাকে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটি হয়ে থাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস কমা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 প্লাস অবজেক্ট। অথবা এর পরিবর্তনও হতে পারে, যেমন সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ ইফ বাক্যের শুরুতেও বসতে পারে অর্থাৎ বাক্যের মাঝেও বসতে পারে, এটা নির্ভর করে বক্তা কিভাবে এটা ব্যবহার করবে। তাহলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে যদি একটা উদাহরণ আনা হয় তাহলে হবে ইফ আই হ্যাড সিন হিম, আই উড হ্যাভ টুল্ড হিম দ্য ম্যাটার। অর্থাৎ ইফ আই হ্যাড সিন হিম বলতে বোঝায় যদি আমি তাকে দেখে থাকতাম, আই উড হ্যাভ টুল্ড হিম দ্য ম্যাটার, আমি তাকে ব্যাপারটা বলে থাকতাম। অর্থাৎ অতীতে তাকে আমি কখনো দেখেই নাই, অর্থাৎ না দেখার কারণে কিভাবে আমি তাকে এই বিষয়টা জানাবো, অর্থাৎ বাস্তবে আমি তাকে দেখি নেই। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স মূলত অতীতে কোনো কাজ বা কোনো বিষয় আপনি কখনোই দেখেন নাই, অর্থাৎ যখন কোনো কিছু দেখেন নাই করেন নাই সেই জিনিসটা কখনো হবে না, এরকম অবাস্তব কোনো কিছু বোঝাতে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটি ব্যবহার হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা ইফ এর যত ধরনের নিয়ম রয়েছে এর ব্যবহার, উদাহরণ সহ অর্থ সহ আমরা আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও দেখে আপনারা ইফ নিয়ে যত ধরনের সমস্যা ছিল, যত ধরনের সমস্যা এর আগে ছিল, আজকের এই ভিডিও থেকে অবশ্যই আশা করি ইফ নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন এবং এখন থেকে ইফের ব্যবহার শুরু করুন যাতে দীর্ঘ সময় এটা মনে রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, নতুন টপিকসের মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।